আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের মার্চ ফরওয়ার্ড কর্তৃক আয়োজিত বাংলা সাহিত্যের অনলাইন ক্লাসে। আপনাদের সাথে আমার প্রথম প্রথম কথা হয়েছিল বাংলা সাহিত্যের প্রাচীন যুগ নিয়ে। আমরা সেখানে বাংলা সাহিত্যের বিভিন্ন যুগ বিভাগ এবং চর্যাপদ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা বাংলা সাহিত্যের দ্বিতীয় লেকচার মধ্যযুগ নিয়ে আলোচনা করব। এখানে আসে নাই তো বাংলা সাহিত্যের মধ্যযুগ শুরু হয়েছিল 1201 থেকে এবং সেটা 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত। তো মধ্যযুগ 1201 থেকে যে ধরা হয়েছিল, এর পেছনে কারণ হিসাবে যেটা বলা হয় যে 1200-র পর এই বাংলায় মুসলিম শাসকরা এসেছিল। প্রথম তুর্কি শাসক আসে, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, তার আগমন এবং এর সাথে সাহিত্যের একটা যোগসূত্র কিছু কিছু গবেষক নির্ধারণ করেছেন। তারা বলছেন যে মুসলিম শাসকরা এদেশে আসার কারণে এদেশে সাহিত্যকর্ম চর্চা বিঘ্নিত হয়েছে। তারা এখানে এসে অরাজকতা সৃষ্টি করেছে, বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এই কারণে এখানে কোনো সাহিত্যকর্ম সৃষ্টি হয়নি। তারা আরেকটু এগিয়ে যেটা বলতে চেয়েছেন যে এখানে কোনো সাহিত্যকর্ম সৃষ্টি করতে দেওয়া হয়নি। তো সৃষ্টি করতে দেওয়া হয়নি তার মানে এখানে কেউ বাধা দান করেছে, আর বাধা দানকারী উদ্দীপক হিসাবে তারা দায়ী করেছেন মুসলিম শাসকদের, যদিও তাদের এই অভিযোগ সর্বাংশে সত্য নয়। তো মধ্যযুগে 1200-র পর, যদিও মুসলিম শাসকরা 1203 সালে এসেছিলেন বা 4 সালে বাংলা দখল করলেন, কিন্তু রাউন্ড ফিগার ধরে 1201 থেকে মধ্যযুগের সূচনা ধরা হলো। আর এর পেছনে প্রভাবটা ধরা হয় মুসলিম শাসকদের আগমন। তো মধ্যযুগ শুরু প্রথম 150 বছর, অর্থাৎ 1201 থেকে 1350 পর্যন্ত। এই 150 বছরকে কিছু কিছু গবেষক তারা বলছেন এটা হলো অন্ধকার যুগ, কেউ এটাকে বলছেন সান্ধ্য যুগ, এটাকে আবার কেউ বলছেন সাহিত্যহীন মরুভূমি। যারা এই অভিযোগ করছেন তাদের বক্তব্য কি, যে এখানে মুসলিম শাসকরা এসে কোনো সাহিত্যকর্ম সৃষ্টি করতে না দেওয়ার কারণে এটা অন্ধকার যুগের সৃষ্টি হয়েছে। কিন্তু এই অভিযোগ নিয়ে বাংলা সাহিত্যের অনেক বাঘা বাঘা পণ্ডিতরাই দ্বিমত পোষণ করেছেন। তাদের মধ্যে ডক্টর এনামুল হক, ডক্টর দীনেশ চন্দ্র সেন, এরকম বাঘা বাঘা পণ্ডিতরা বলছেন যে এই অন্ধকার যুগের অভিযোগটা আসলে অবান্তর। কেন? এখানে আমরা দেখেন একটা বিষয়, সূক্ষ্ম একটা পর্যালোচনা। আমরা দেখেছি যখন চর্যাপদ লেখা হয়েছে প্রাচীন যুগে, এই চর্যাপদ যারা লিখেছিল তারা ছিল পাল। তখন পাল শাসন ছিল এই বাংলায়। সহজিয়াপন্থী বৌদ্ধ সিদ্ধাচার্য যারা লিখেছিলেন তারা ছিলেন পাল শাসনের অন্তর্ভুক্ত। তো পাল শাসন ছিল 624 থেকে 1162, এটা 1160, আমরা 1150 বললাম, 1150 বললাম। তো 624 থেকে 1150 এটা ছিল পাল শাসন। আর এই পাল শাসন আমলে চর্যাপদ রচিত হয়েছিল। কিন্তু পালরা এই বাংলা থেকে বিতাড়িত হয়। পালদের পরে এই বাংলায় আসে, শাসন ক্ষমতায় আসে সেনরা ছিল ব্রাহ্মণ্যবাদী হিন্দু শাসন। এই সেন শাসন 1150 পর শুরু হলো। 1150 থেকে 1200 এটা ছিল সেন শাসন। সেন শাসকদেরকে বিতাড়িত করে এই বাংলায় আসলো তুর্কি শাসন, মুসলিম শাসন। এই 1200-র পর
এই বাংলায় তুর্কি শাসন বা মুসলিম শাসনের সূচনা হলো। এখন দেখেন অভিযোগটা হলো মুসলিম শাসকরা এদেশে আসার কারণে এখানে অন্ধকার যুগের সূচনা হয়েছে, কারণ তারা কোনো সাহিত্যকর্ম সৃষ্টি করতে দেয়নি। আচ্ছা বলেন, পাল শাসনের পরে কি মুসলিম শাসকরা এসেছিল? না, তা কিন্তু আসে নাই। পাল শাসনের পরে এই বাংলায় সেন শাসনের সূচনা হলো। সেন শাসকরা এসে কি চর্যাপদের বা প্রাচীন যুগের যে সাহিত্যকর্ম রচনার যে ধারা সেটা কি তারা অব্যাহত রেখেছিল? না, তা কিন্তু রাখে নাই। উপরন্তু তারা তো সেটাকে কন্টিনিউ করে নাই। যারা এই বাংলায় সাহিত্য চর্চা করেছিল, বৌদ্ধ সিদ্ধাচার্য, তাদেরকে এই বাংলা থেকে বিতাড়িত করলো। এরপর তারা ঘোষণা করলো যে এখন থেকে সাহিত্য চর্চা, ধর্ম চর্চা এগুলো দেশীয় ভাষায় বা স্থানীয় ভাষায় নিষিদ্ধ। তার মানে স্থানীয় ভাষা বা দেশীয় ভাষায় মানে কি, বাংলা ভাষায় তারা এগুলো নিষিদ্ধ ঘোষণা করলো। তাহলে কোন ভাষায় হবে? শুরু হলো সংস্কৃতের জয় জয়কার। এরপরে এই সেন শাসকদেরকে বিতাড়িত করে বাংলায় আসলো তুর্কি শাসন। এখন দেখেন, যেটা বলা হচ্ছে যে এই অন্ধকার যুগ যে বলা হচ্ছে মানে 150 বছর, প্রথম 150 বছর, এর পেছনে দায়ী করা হচ্ছে মুসলিম শাসকদের। কিন্তু আসলে অন্ধকার যুগ সৃষ্টির পেছনে মুসলিম শাসক দায়ী নাকি সেন শাসন দায়ী? কারণ আমরা এখানে দেখছি যে পালদের পরে সেন শাসকরা এসে বাংলায় সাহিত্য চর্চার যে ধারা সেটাকে তারা বন্ধ করে দিয়েছিল। তারপরে না মুসলিম শাসনের সূচনা হলো। আর মুসলিম শাসকদের ব্যাপারে যে অভিযোগটা করা হচ্ছে, তারা এখানে এসে অরাজক পরিবেশ সৃষ্টি করেছে। কিন্তু আমরা দেখি যে মুসলিম শাসকদের মধ্যে এই সময়ের মধ্যে, এই 150 বছরের মধ্যে মাত্র 10 থেকে 15 বছর কিছুটা বিশৃঙ্খলা ছিল। এবং এই বিশৃঙ্খলাটা যা ছিল সেটা ছিল মূলত 4 দেওয়ালের ভেতরে। এটা ছিল মূলত কি, ওই মানে সিংহাসনকে কেন্দ্র করে এটা আবর্তিত হয়েছিল। সাধারণ মানুষের জীবনযাত্রায়, সাধারণ মানুষের উপরে এটার কোনো প্রভাব পড়েনি। তাহলে যে অভিযোগটা করা হচ্ছে যে মুসলিম শাসকদের কারণে এখানে অন্ধকার যুগের সূচনা হয়েছে, এই অভিযোগটা আসলে সঠিক নয়। দ্বিতীয় কথা হলো, তারা বলছেন এটা অন্ধকার যুগ। অন্ধকার যুগ কেন বলা হবে? কেন অন্ধকার যুগ বলা হবে? কারণ তারা বলছেন যে এখানে কোনো সাহিত্যকর্ম সৃষ্টি হয়নি। কিন্তু বাংলা সাহিত্যের অনেক বড় বড় বোদ্ধা তারা বলছেন যে এই 150 বছরের মধ্যে এই বাংলায় সাহিত্যকর্ম রচিত হয়েছে। এবং সেটার প্রমাণ হিসাবে আমরা দেখতে পাই যে এখানে প্রথম একটা সাহিত্যিক নিদর্শন আমরা পেয়েছি, যেটার নাম হলো প্রাকৃত পৈঙ্গল। কি নাম? প্রাকৃত পৈঙ্গল। এই প্রাকৃত পৈঙ্গল রচনা করেছেন যিনি, তার নাম হলো শ্রীহর্ষ। এবং এই প্রাকৃত পৈঙ্গল এটা হলো প্রাকৃত ভাষায় লেখা গীতি কবিতার এক মহাসংকলন গ্রন্থ। প্রাকৃত ভাষায় রচিত গীতি কবিতার এক মহাসংকলন গ্রন্থ। ঠিক আছে, এই হলো অন্ধকার যুগের প্রথম নিদর্শন। এই সময়ের আরেকটা বিখ্যাত নিদর্শন হলো শূন্য পুরাণ। শূন্য পুরাণ এটা যিনি লিখেছেন তার নাম হলো রামাই পণ্ডিত। এই রামাই পণ্ডিত তিনি বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন। তিনি ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী। তো তিনি এই গ্রন্থটা যে রচনা করেছেন, এই গ্রন্থটা তিনি রচনা করেছেন কি নিয়ে? দেখেন, তিনি কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন। প্রথমত তার এখানে সেন শাসকরা তো পালদেরকে বিতাড়িত করেছিল, বৌদ্ধদের বিতাড়িত করেছিল। তাহলে সে আবার থাকে কিভাবে, তাই না? শোনেন, খাতিরের লোক থাকলে সেটা অসম্ভব না। 2-4 জন সেখানে থেকে যেতেই পারে। তাদের মধ্যে রামাই পণ্ডিত ছিলেন একজন। এবং এই রামাই পণ্ডিত তিনি যখন ধর্মচর্চা চিন্তা করলেন, তখন তো বৌদ্ধ ধর্মচর্চার এখানে সুযোগ নেই। তখন তিনি কি করলেন? হিন্দু ধর্মের সাথে বৌদ্ধ ধর্মের মিশ্রণে
মানে ধর্ম পূজার শাস্ত্রীয় গ্রন্থ হিসাবে তিনি এটি রচনা করেন। অর্থাৎ এই গ্রন্থটার মধ্যে যে বিষয়বস্তু আমরা পাই, একটা বিষয় ছিল এর মধ্যে বৌদ্ধ শূন্যবাদ। কি ছিল? বৌদ্ধ শূন্যবাদ। আর একটা হলো হিন্দু লৌকিক বিশ্বাস। হিন্দু লৌকিক বিশ্বাস। বৌদ্ধ শূন্যবাদ বলে মানুষ মরে গেলে মাটির সাথে মিশে যাবে, সে আর কখনো পুনরুত্থান হবে না তার, এবং তার কোনো হিসাব নিকাশও হবে না। আর হিন্দু লৌকিক বিশ্বাস, এটা এখন অনেকের ঘরেই দেখা যায়। সাধারণত যাদের ঘরে 1-2 বছরের বেবি আছে, যখন তাদেরকে বাড়ির বাইরে বেড়াতে নিয়ে যায়, তখন তখন কি হয়, এখানে ওই যে বেবিদের মাথায় একটা কালো টিপ লাগিয়ে নেয়। কেন? যাতে নজর না লাগে। কিন্তু মজার ব্যাপার হলো, বেবিকে টিপ দেওয়ার সাথে সাথে বেবির মাদারও একটা লাগিয়ে নেয়। কেন? যাতে নজর না লাগে। এই বিষয়গুলোই আলোচিত হয়েছে কোথায়? শূন্য পুরাণের মধ্যে। তো এখানে এই গ্রন্থটা যে রচিত হয়েছিল, কিছু গদ্য কিছু পদ্য, আর গদ্য পদ্য মিলিয়ে যদি কোনো কাব্য লেখা হয়, সেটাকে বলা হয়ে থাকে চম্পু কাব্য। কি বলা হয় এটাকে? এটাকে বলা হয় চম্পু কাব্য। তাহলে চম্পু কাব্যটা কি? গদ্য পদ্য মিশ্রিত এক ধরনের কাব্য, যার নাম চম্পু কাব্য। আর এই কাব্যটা রচিত হয়েছে বাংলা এবং সংস্কৃত। বাংলা এবং সংস্কৃত, কিছু ছিল প্রাকৃত। এই বাংলা ও সংস্কৃত ভাষার মিশ্রণে এই কাব্যটি রচিত হয়। তো শূন্য পুরাণ ছিল মূলত কতগুলো খণ্ড খণ্ড কবিতার সমষ্টি। এই কাব্যের এরকম একটা বিখ্যাত কবিতা হলো নিরঞ্জনের রুষ্মা। নিরঞ্জনের রুষ্মা, এটা হলো শূন্য পুরাণের একটা বিখ্যাত কবিতা। ওই যে পালদেরকে বিতাড়িত করে, সেনরা পালদেরকে বিতাড়িত করে যে যে যেরকম অন্যায় অত্যাচার নির্যাতন নিপীড়ন চালিয়ে পালদেরকে বিতাড়িত করেছে, সেই অত্যাচারের বিবরণ এখানে আছে। যেখানে কে? নিরঞ্জন ঠাকুর, তিনি কি করেছেন? প্রতিশোধের জন্য কি মর্তে এসে কি করেছেন? জবন মুসলমানের পক্ষ হয়ে তিনি কি করেছেন? এখানে ভূমিকা রেখেছেন। তো এই শূন্য পুরাণ, এটা হলো অন্ধকার যুগের একটা উল্লেখযোগ্য নিদর্শন। আর একটা নিদর্শন হলো শেখ শুভদয়া। শেখ শুভদয়া এই গ্রন্থটি রচনা করেছেন হলায়ুদ মিশ্র। হলায়ুদ মিশ্র, ঠিক আছে। তিনি, এই হলায়ুদ মিশ্র রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন। তো রাজা লক্ষণ সেনের রাজসভায় একজন পীর এসেছিলেন, যার নাম ছিল শেখ জালালউদ্দিন তাবরেজি। তিনি কতগুলো কিছু অলৌকিক বিষয় তার সভায় প্রদর্শন করেছিলেন, এবং কিছু চিত্তাকর্ষক গল্প তিনি তার সামনে উপস্থাপন করেন। আর এগুলো শুনে রাজা লক্ষণ সেন তার প্রতি কি হয়েছিলেন? তার প্রতি মুগ্ধ হয়েছিলেন, এবং তাকে পুরস্কৃত পর্যন্ত সংবর্ধিত এবং পুরস্কৃত করেছিলেন। তো এই হলায়ুদ মিশ্র এই কাব্যটি যে রচনা করেছেন, সেখানে মূলত পীর মাহাত্ম্য এই বিষয়গুলোই প্রধান উপজীব্য হয়ে উপস্থাপিত হয়েছে। পীর মাহাত্ম্য বর্ণনা। পীর মাহাত্ম্য বর্ণনা, এটা হলো এই শেখ শুভদয়া কাব্যের প্রধান আলোচ্য বিষয়। তাহলে সেখানে কোন পীরের প্রসঙ্গ আলোচিত হয়েছে? সেখানে শেখ জালালউদ্দিন তাবরেজি, তার প্রসঙ্গ আলোচিত হয়েছে, এবং রাজা লক্ষণ সেনেরও কিছু প্রশংসা এখানে করা হয়েছে। তো শেখ শুভদয়া এই কাব্যটি রচিত হয়েছে, এটাও রচিত হয়েছে এই যে চম্পু কাব্যের আদলে, অর্থাৎ গদ্য পদ্য মিলিয়ে শেখ শুভদয়া কাব্যটি রচিত।
আর এখানেও এই কাব্যটিও কি হয়েছে, বাংলা এবং সংস্কৃত ভাষার মিশ্রণে রচিত হয়েছে। তবে এখানে সংস্কৃত ভাষা হলাইদ মিশ্র যেটা ব্যবহার করেছেন, সংস্কৃতে তার দখল সেরকম ছিল না, বাংলা ভাষী ছিলেন, কিন্তু সংস্কৃত যা শিখেছেন, সংস্কৃত ভাষা যা শিখেছেন বা যা ব্যবহার করেছেন সেটা শুদ্ধ ছিল না, অশুদ্ধ ছিল, ভুল ছিল, অপপ্রয়োগ ঘটেছিল। এই জন্য শেখ শুভোদয় সংস্কৃত ভাষার এই যে অশুদ্ধ প্রয়োগ, অশুদ্ধ ব্যবহার, এটাকে ব্যঙ্গ করে ডক্টর সুনীতি কুমার নাম দিয়েছেন ডগ সংস্কৃত। তাহলে ডগ সংস্কৃতটা কি? ডগ সংস্কৃতটা হলো শেখ শুভোদয় সংস্কৃত ভাষার যে ভুল ব্যবহার, সেটাকেই ব্যঙ্গ করে ডক্টর সুনীতি কুমার নাম দিয়েছেন ডগ সংস্কৃত। কথা কি বুঝেছি? ডগ সংস্কৃত হলো শেখ শুভোদয় সংস্কৃত ভাষার যে ভুল ব্যবহার, এটাকে ব্যঙ্গ করে সুনীতি কুমার নাম দিয়েছেন ডগ সংস্কৃত। তাহলে প্রাকৃত পৈঙ্গল, শূন্য পুরাণ, শেখ শুভোদয়া, এগুলো কোন সময়ের সাহিত্যকর্ম? এগুলো অন্ধকার যুগের সাহিত্যকর্ম হিসাবে পরিচিত। এখন এই যে এখানে এই 150 বছরের মধ্যে এই সাহিত্যকর্মগুলো রচিত হয়েছে, এটা কারা বলছেন? যারা অন্ধকার যুগের অস্তিত্ব স্বীকার করেন না, যারা অন্ধকার যুগ মানেন না, তারা বলছেন যে এখানে যেহেতু এই সাহিত্যকর্মগুলো রচিত হয়েছে, সুতরাং অন্ধকার যুগ, এটা এই অভিযোগটা অবান্তর। এখন যারা অন্ধকার যুগের কথা বলেছেন তাদের বক্তব্য কি এই গ্রন্থগুলো সম্পর্কে? এই গ্রন্থগুলো সম্পর্কে তাদের বক্তব্য হলো যে এই সাহিত্যকর্মগুলো এই সময়ে রচিত নয়, এগুলো রচিত হয়েছে অষ্টাদশ শতকের দিকে। তার মানে তারা যেহেতু বলছেন এগুলো আরো অনেক পরে লেখা, অষ্টাদশ শতকের দিকে লেখা, সুতরাং এখানে সাহিত্যকর্ম রচিত হয়নি। আচ্ছা, তাই যদি হয়ে থাকে, তাদের বক্তব্য অনুযায়ী যদি এগুলো এই 150 বছরের মধ্যে লেখা না হয়, অষ্টাদশ শতকে যদি লেখা হয়, তাহলে মধ্যযুগে প্রথম কোন কাব্যটি রচিত হয়েছে? মধ্যযুগে কোন কাব্যটি প্রথম রচিত হয়েছে? সেটা হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য লেখেন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। হয়েছে? তো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, এটাও চর্যাপদের মতো হারানো গিয়েছিল, উদ্ধার করা হয়েছে। যখন উদ্ধার করা হয়েছে তখন এই কাব্যের ভেতরে ছোট্ট একটা চিরকুট পাওয়া গিয়েছিল, যে চিরকুটের মধ্যে এই কাব্যের একটা নাম পাওয়া যায়, যে নামটা হলো শ্রীকৃষ্ণ সন্দর্ভ। তাহলে এই কাব্যের আর এক নাম কি? এই কাব্যের অন্য নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ। ঠিক আছে? তো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, এটা হলো বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন। এটা মধ্যযুগের প্রথম নিদর্শন। আর এটা হলো বাংলা সাহিত্যের দ্বিতীয় নিদর্শন। মধ্যযুগের প্রথম, বাংলা সাহিত্যের দ্বিতীয়, যেহেতু প্রথম নিদর্শন চর্যাপদ। তবে বিশুদ্ধ বাংলায় রচিত, বিশুদ্ধ বাংলায় রচিত বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন,
কি বললাম? বিশুদ্ধ বাংলায় রচিত বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন। কেন এই কথাটা বললাম? এই কথাটা কেন বললাম? এই কথাটা এই কারণেই বললাম যে যদিও বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদ, কিন্তু এটা কি নয়, এটা এটা বিশুদ্ধ বাংলায় না। কারণ আমরা দেখেছি কি চর্যাপদের মধ্যে অসমীয়া, উড়িয়া, মৈথিলি, হিন্দি বিভিন্ন ভাষার কি রয়েছে, সংমিশ্রণ রয়েছে, যে কারণে ওটাকে আমরা বিশুদ্ধ বাংলায় বলতে পারছি না। কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এটা হলো বিশুদ্ধ বাংলায় রচিত বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন। তো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এটার রচনা কাল যেটা, এটা নিয়ে মত পার্থক্য রয়েছে। একটা বক্তব্য আমরা পেয়েছি 1340 থেকে 1440 খ্রিস্টাব্দ পর্যন্ত, যেটা বলেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কিন্তু এর রচনাকাল সম্পর্কে আরেকটা বক্তব্য আমরা পেয়েছি, সেটা হলো 1450 থেকে 1500 খ্রিস্টাব্দ। এটা বলেছেন গোপাল হালদার। গোপাল হালদার, ঠিক আছে? গোপাল হালদার তাদেরই একজন যারা ওই 150 বছরকে অন্ধকার যুগ বলে অভিহিত করেছেন, এবং তিনি বলেছেন তার যে সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থ, যেটার নাম হলো বাংলা সাহিত্যের রূপরেখা। গোপাল হালদারের গ্রন্থটার নাম কি? বাংলা সাহিত্যের রূপরেখা। সেখানে তিনি বলেছেন যে এই সাহিত্য কর্মগুলো, যেটা আমরা একটু আগে দেখলাম যে শূন্য পুরাণ, শেখ সুবধা, এগুলো অষ্টাদশ শতকের দিকে লেখা। তো গোপাল হালদার তিনি এই 150 বছরকে বলছেন অন্ধকার যুগ, আবার তিনি বলছেন মধ্যযুগের প্রথম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এটা 1450-এর পরে লেখা হয়েছে। আচ্ছা, তাই যদি হয়ে থাকে তাহলে তিনি বললেন প্রথম নিদর্শন শুরু হয়েছে 1450 থেকে, আবার তিনি প্রথম 150 বছরকে বলেছেন অন্ধকার যুগ। তাহলে 1350 থেকে 1450 এই সময়টা সম্পর্কে তিনি কি ব্যাখ্যা দিবেন? হ্যাঁ, তাহলে তার বক্তব্য অনুযায়ী কি হলো? তার বক্তব্য অনুযায়ী অন্ধকার যুগ কত বছরে দাঁড়ালো? 1201 থেকে 1350, সাথে 1350 থেকে 1450, আরো 100 বছর, তাহলে কত বছর হলো? হ্যাঁ, টোটাল 250 বছর। তার বক্তব্য অনুযায়ী বাংলা সাহিত্যের অন্ধকার যুগ কত বছর হলো? 250 বছর। বলেন, এটা কি কোনো যৌক্তিক অভিযোগ হলো? এটা কি কোনো গ্রহণযোগ্য কথা, যেখানে চর্যাপদে এত এত কবি এত এত পদ রচনা করেছেন, সেখানে হঠাৎ করে 250 বছর বাংলা সাহিত্যে কিছুই লেখা হলো না? যারা লিখছিলেন তারা কি কলম ভেঙে খাতা ছেড়ে অনশন করলেন? আসলে এটা একটা ভিত্তিহীন অভিযোগ, এবং এটা মূলত একটা বিদ্বেষপ্রসূত অভিযোগ। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা লেখার ধারা যেখানে প্রচলিত, চর্যাপদে এত এত পদ রচনা করেছেন, সেখানে হঠাৎ করে তারা লেখা বন্ধ করতে পারেন না। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন পত্রিকার উপরে সেন্সর আরোপ করা হয়, এই পত্রিকা বন্ধ, ওই পত্রিকা বন্ধ। পত্রিকা বন্ধ হয়, কিন্তু পত্রিকায় যারা লেখালেখি করে তাদের লেখালেখি বন্ধ হয়? এখানে লিখতে দিবেন না, ঠিক আছে ওইখানে লিখবো, ওইখানে দিবেন না, ঠিক আছে আর একখানে দিব, তারা লিখবেই। তো এই সময়ের মধ্যে যে সমস্ত সাহিত্যিক ছিলেন, তারা কি লেখালেখি বন্ধ রেখেছিলেন? এটা কখনোই না, প্রকাশ্য বাধা দিয়েছেন। তাতে কি গোপনে লিখেছেন। আর তারা তো সেই কুড়ে ঘরে বাস করতেন। তো সেখানে কুপি জ্বালিয়ে রাতের অন্ধকারে যদি লেখেন, আর সেটা যদি বেড়ার ফাঁকে গুজে রাখে, তো এটা কি স্পাই লাগিয়ে রাখবে শাসক শ্রেণী, যে কেউ যেন লিখতে না পারে? আর সেটা কয়দিনই বা মানে এটা লাস্টিং করবে, তাই না? বলেন, হয়তো লিখে বেড়ার ফাঁকে গুজিয়ে রেখেছে, ওই বেড়ার ঘরের অস্তিত্ব কতদিন? 20 বছর, 30 বছর, তারপরে ওই বেড়ার ঘরটাও গেছে, আর বেড়ার ফাঁকে গুজিয়ে রাখা পুঁথিগুলো গেছে, কিন্তু কে হয়নি, তারা না লিখে বসে থাকে নাই। যা হোক, এখানে যে দুটা বক্তব্য আমরা পেয়েছি, এই দুটার মধ্যে কোনটাকে বেশি প্রাসঙ্গিক মনে হয়? এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বক্তাই বেশি যুক্তিযুক্ত। এই কাব্যটা যিনি লিখেছেন তিনি কে?
বড়ু চণ্ডীদাস, যদিও এটা তার প্রকৃত নাম নয়, আসল নাম নয়, তার নাম হলো, আসল নাম হলো অনন্ত। কি নাম? অনন্ত। আর ওই যে আছে না বাংলা সিনেমা একজন নায়ক আব্দুল জলিল, আব্দুল জলিল তো বলে না, কি বলে? অনন্ত জলিল। তো এখানে অনন্ত তার আসল নাম, বড়ু এটা তার কৌলিন্য উপাধি, চণ্ডীদাস গুরুর দেওয়া নাম। তো এই যে বড়ু উপাধিটা আর তিনি ছাড়েন নাই, উপাধিটা তার নামের সাথে যুক্ত হয়ে গেছে। তার আসল নাম হলো অনন্ত বড়ু, বা কোথাও পাবেন বড়ুয়া। তো এই যে বড়ু চণ্ডীদাস আমরা নাম পাচ্ছি, বাংলা সাহিত্যে কিন্তু আরো অনেক চণ্ডীদাস আছেন। একজন শুধু চণ্ডীদাস, আর একজন দ্বিজ চণ্ডীদাস, আর একজন দীন চণ্ডীদাস। বাংলা সাহিত্যে এই চারজন চণ্ডীদাসের অস্তিত্ব পাওয়া যায়, চারজন চণ্ডীদাসের নাম পাওয়া যায়, এটা বলেছেন ডক্টর আহমদ শরীফ। কিন্তু কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চণ্ডীদাস আর দ্বিজ চণ্ডীদাসকে আলাদা কবি বলতে রাজি না। তিনি বলছেন তারা অভিন্ন কবি, একজন কবিরই দুইটা নাম। তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মত অনুসারে চণ্ডীদাস কতজন? একজন বড় চণ্ডীদাস, একজন চণ্ডীদাস বা দ্বিজ চণ্ডীদাস, আর একটা হলো দীন চণ্ডীদাস। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে তিনজন, কিন্তু ডক্টর আহমদ শরীফের মতে চণ্ডীদাস ছিলেন বাংলা সাহিত্যে চারজন। পরীক্ষা যদি আসে চারজন অ্যান্সার করবেন। তো এই চারজন যে চণ্ডীদাস আমরা পেয়েছি, এই চারটা চণ্ডীদাস নিয়ে বাংলা সাহিত্যে একটা পার্মানেন্ট সমস্যা সৃষ্টি হয়েছে, যেই সমস্যার নাম হলো চণ্ডীদাস সমস্যা। সেখানে বলা হয়েছে যে চণ্ডীদাস আসলে কতজন ছিলেন, চারজন নাকি একজন কবিরই চারটা নাম ছিল। এই সমস্যার সমাধান আজও হয়নি, সমস্যায় রয়ে গেছে। এটাই বাংলা সাহিত্যে একটা পার্মানেন্ট সমস্যা, যার নাম চণ্ডীদাস সমস্যা। তো এই কাব্যের বিষয়বস্তু কি, কি নিয়ে লেখা হয়েছে? এই কাব্যটা লেখা হয়েছে মূলত রাধা কৃষ্ণের প্রেমলীলা। রাধা কৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে এই কাব্যটি রচিত হয়েছে। হয়েছে? আচ্ছা, তো বৈষ্ণব মতে রাধা হলো জীবাত্মা বা সৃষ্টির প্রতীক, আর কৃষ্ণ হলো পরমাত্মা বা স্রষ্টার প্রতীক। এখানে স্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্ক কি, সেই বিষয়টাই তুলে ধরা হয়েছে রাধা কৃষ্ণ চরিত্রের মধ্য দিয়ে। স্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্ক কি? স্রষ্টা চাই সৃষ্টিকে নিজের দিকে টানতে, আর সৃষ্টিও চাই স্রষ্টার সাথে মিলিত হতে, অর্থাৎ উভয়ের মধ্যে মিলন আকাঙ্ক্ষা বিদ্যমান, কিন্তু তারপরেও কখনো কখনো তা বিরহে রূপ নেই। এই বিষয়টাই তুলে ধরা হয়েছে এখানে। কিন্তু স্রষ্টার সাথে সৃষ্টির যে সম্পর্ক, সেটা কি দৈহিক নাকি আধ্যাত্মিক? অবশ্যই সেটা আধ্যাত্মিক। কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধা কৃষ্ণের যে সম্পর্ক, সেটা আধ্যাত্মিকতা নয়, বরং দৈহিক এবং মানব মানুষের কি জৈবিক যে চাহিদা, কামনা, বাসনা, সেই বিষয়গুলো এখানে স্থান পেয়েছে। তো এখানে এই কাব্যে মোট তিনটা উল্লেখযোগ্য চরিত্র, অনেক চরিত্র আছে কিন্তু প্রধান তিনটা চরিত্র, একটা হলো রাধা, একটা কৃষ্ণ, একটা বড়াই। রাধা তাহলে কি? জীবাত্মা বা সৃষ্টির প্রতীক। রাধা চরিত্র হলো রাধা, কৃষ্ণ, বড়াই। রাধা হলো জীবাত্মা বা সৃষ্টির প্রতীক, কৃষ্ণ হলো পরমাত্মা বা স্রষ্টার প্রতীক, আর বড়াই হলো রাধা কৃষ্ণের প্রেমের দূতী।
রাধাকৃষ্ণের প্রেমের দ্যুতি হলো বড়াই। একটু পানি ঠিক আছে। এই কাব্যে মোট 13টি খণ্ড রয়েছে। কয়টা? 13টা খণ্ড রয়েছে। আর এই প্রথম খণ্ডের মধ্যে প্রথম খণ্ডের নাম হলো জন্মখণ্ড, যেখানে রাধা কৃষ্ণের কি জন্ম বৃত্তান্ত বর্ণনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে রাধা এবং কৃষ্ণ তারা দুইজন স্বর্গ থেকে মর্তে তারা কি হয়েছে, মানুষের ঘরে জন্ম নিয়েছে। কৃষ্ণ জন্ম নিয়েছে বাসুদেব আর দেবকীর ঘরে, কিন্তু জন্মের পরে তাকে রেখে আসা হয় বৃন্দাবনে এক গোয়ালের ঘরে। সেখানে সে কি হয়, বড় হতে থাকে। আর এক গোয়ালের ঘরে জন্ম নেয় রাধা, তারা বড় হয়। কিন্তু যখন রাধা বালিকা, তখন রাধার বিয়ে হয়ে যায় বালিকা অবস্থায়। তার বিয়ে হয় আয়েন ঘোষ। তাহলে এই কাব্যের আর একটা চরিত্র হলো আয়েন ঘোষ। আয়েন ঘোষ নপুংসক, তার সাথে রাধার বিয়ে হয়ে যায়। রাধা বালিকা, ওই আয়েন ঘোষ সারাদিন মাঠে মাঠে গরু চড়ায়, আর আয়েন ঘোষ রাধা বাড়িতে একা থাকে। তো সে কারণে এই বালিকা রাধাকে দেখাশোনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল বড়াইকে। বড়াই তাকে দেখে দেখে রাখে, চোখে চোখে রাখে। দ্বিতীয় খণ্ডের নাম হলো তাম্বুল খণ্ড। এই তাম্বুল খণ্ডে দেখা যায় যে তাদের জীবিকা নির্বাহের প্রধান উপায় হলো তারা যে গোয়াল, দই, দুধ এগুলো হাটে বিক্রি করে, এবং বিক্রি করে যে পয়সা পায় তা দিয়ে তাদের সংসার চলে। তো তাদেরকে হাটে যেতে হয়। কোন হাটে? মথুরার হাটে। সেই মথুরার হাটে তারা দই, দুধ এগুলো বিক্রি করতে যায়। তো একবার বড়াই যখন রাধাকে নিয়ে মথুরার হাটে যাচ্ছিল, মথুরার হাটে যখন যাচ্ছে, তখন কি হলো, পথে রাধাকে হারিয়ে ফেলে। আর রাধাকে যখন হারিয়ে ফেলে, তখন খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে গহীন অরণ্যে সেখানে চলে যায়, আর সেখানে দেখা পায় কৃষ্ণের কাছে গিয়ে জিজ্ঞাসা করে রাধার কথা। কিন্তু খালি জিজ্ঞাসা করলেই তো আর হবে না, তাই না? ওই যে হারানো বিজ্ঞপ্তিতে কি বলে, গায়ের রং কেমন, উচ্চতা কতটুকু, পরনে কি ছিল, ইত্যাদি ইত্যাদি বিবরণ দিতে হয়। ঠিক এই কৃষ্ণের কাছে বড়াই রাধার সম্পর্কে, রাধার রূপের বর্ণনা একদম খুঁটিয়ে খুঁটিয়ে বলতে হয়েছে। আর এগুলো শুনে কৃষ্ণের অবস্থা কি বুঝতেই পারছেন। কৃষ্ণ তখন কি করে, রাধার জন্য কিছু গিফট পাঠায়। ওই যে বিশেষ বিশেষ দিবস আছে না, ভ্যালেন্টাইন্স ডে, পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন। আচ্ছা, তো যেটা বলছিলাম যে বড়াই যখন রাধাকে নিয়ে মথুরার হাটে যায়, মথুরার হাটে যাওয়ার সময় তাকে হারিয়ে ফেলে। তখন কৃষ্ণের সাথে সাক্ষাৎ হয়। কৃষ্ণ বড়াইকে রাধার জন্য কিছু গিফট পাঠায়। ওই যে যেমন বিশেষ দিবস আছে, ভ্যালেন্টাইন্স ডে, পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন, সবাই কিনে দৌড়াদৌড়ি করে ফুল নিয়ে, তাই না? তো কৃষ্ণ রাধাকে ফুল দিতে ভুল করেনি, কিন্তু এর বাইরে রাধার জন্য আরেকটা স্পেশাল গিফট দিয়েছে কৃষ্ণ। সেটা কি? তাম্বুল। তাম্বুল দিয়ে কি করবে রাধা? তাম্বুল মানে কি? পান। হ্যাঁ, রাধা পান দিয়ে কি করবে? রাধাকে পান দিল। ওই যে কৃষ্ণ খুব বেশি চালাক মনে হয় না, এক ঢিলে দুই পাখি মারবে। এক তো হলো ঠোঁট লাল হবে, লিপস্টিকের কাজ হবে, আর যতক্ষণ ঠোঁট লাল থাকবে ততক্ষণ মনে থাকবে না। তো কৃষ্ণ রাধাকে এই গিফটগুলো দিল। ওই যে আমাদের পদ্মাবতী কাব্যে আলাউল পদ্মাবতীর ঠোঁটের বর্ণনা দিয়েছেন না, কি বলেছেন? তাম্বুল রাতুল হইলেও অধর পরশে। ঠোঁট লাল হয়ে গেল, কি তাম্বুল রাতুল হইল, মানে পান লাল হয়ে গেল অধর পরশে, ঠোঁটের স্পর্শে। মানে পান ঠোঁটকে লাল করেনি, ঠোঁটই পানকে লাল করে দিয়েছে। মানে আলাউল বলছেন যে পদ্মাবতীর ঠোঁট এত লাল যে তার লাল ঠোঁটের স্পর্শে সবুজ পানটাও লাল হয়ে যায়। তো কৃষ্ণ বড়াইয়ের জন্য সেই তাম্বুল গিফট করেছিল। তো এই গিফটগুলো নিয়ে রাধা যখন
বড়াই যখন রাধাকে দিল, রাধা তখন কি করেছিল, এই গিফটগুলো পায়ের নিচে পাড়িয়ে মারিয়ে নষ্ট করে দেয়। কেন? সে এটা দেওয়াতে কিছুটা অপমান বোধ করে। কেন? রাধা ভাবে আমি তো বিবাহিতা, কেন সে আমাকে কি করবে, প্রেমের প্রস্তাব দিবে। তো এই এই ঘটনা যখন বড়াইয়ের মাধ্যমে কৃষ্ণের কাছে পৌঁছলো, তখন কৃষ্ণ অনেকটা মানে নায়ক থেকে অনেকটা মনে হয় যে কি ভিলেনের ভূমিকায় অবতীর্ণ হলো, অনেকটা প্রতিহিংসা পরায়ণ হয়ে গেল। এবার সে মানে অনেকটাই কি যে এবার রাধাকে দেখে ছাড়বে, এরকম একটা ভাব। তো এটা ছিল তাম্বুল খণ্ড। এর পরের খণ্ডের নাম হলো দান খণ্ড। দান খণ্ডে দেখা যাচ্ছে তো না, দান খণ্ডে যেটা হয় যে রাধা এবং তার সখীরা ওই মথুরার হাটে যায়। তাদের দই দুধ বিক্রি করার জন্য মথুরা হাটে যেতে হয়, কিন্তু মথুরা হাটে যাওয়ার আগে যমুনা নদী পার হতে হয়। তো যমুনা নদী পার হয়ে যখন মথুরার হাটে যাচ্ছিল, পার হতে হলে ঘাটে কি করতে হবে, ঘাটে ওই যে ট্যাক্স দিতে হয় না, ট্যাক্স না দিলে কিভাবে যাবে। কিন্তু ট্যাক্স গ্রহণ করছে যে সেই অফিসার হলো কৃষ্ণ, মানে ইনকাম ট্যাক্স অফিসার। সেখানে সে কি করছে, সেই ট্যাক্সটা গ্রহণ করবে। কিন্তু রাধার কাছে তো কোনো টাকা করি নাই, সে তার মানে টাকা যে নাই সেটা জানালো, কিন্তু নাসর বান্দা কৃষ্ণ তার দান না নিয়ে সে সেখান থেকে ছাড়পত্র দিবে না। রাধা তো বুঝতে পেরেছে কেন তার প্রতি এরকম হলো। রাধা তখন বুঝতে পেরেছে, সে তখন বলছে যে আমার চুলগুলো দরকার আমি কেটে ফেলছি, তারপরে তুমি আমাকে কি ছেড়ে দাও। কিন্তু রাধা জানে কি মেয়ে মানুষের যদি চুল কেটে ফেলা হয় তাকে কেমন লাগে, জাম্বু জাম্বু লাগে না। তো রাধা সেটাও করতে চাইলো, কিন্তু নাসর বান্দা কৃষ্ণ। রাধা শেষ পর্যন্ত দেখলো যে উপায় নাই। তখন ওই যে বাংলা সিনেমায় ভিলেনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নায়িকা কি করে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে করতে দৌড় দেয়। রাধা তখন কি করলো, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে করতে বনের মধ্যে দিল দৌড়। আর এতে কি কৃষ্ণের অসুবিধা হলো নাকি আরো সুবিধা হয়ে গেল? সে ঠিক তাই, রাধা তখন মানে কৃষ্ণ তখন রাধাকে আরো নির্জনে পেল। শেষ পর্যন্ত কি হলো, শেষ পর্যন্ত কর্তার ইচ্ছায় কর্ম সাধিত হলো। তো এটা গেল দান খণ্ড। এর পরের খণ্ডের নাম হলো নৌকা খণ্ড। পরবর্তী খণ্ডে এখানে রাধা এবং তার সখীরা নদী পার হওয়ার জন্য যাচ্ছে, কিন্তু নদী যে পার হবে, নদী পার হতে হলে নৌকাতে যেতে হবে, তাই না? তো নৌকায় যে যাবে কৃষ্ণ কি করেছে, নৌকা এমন নৌকা বানিয়েছে যে নৌকায় কেবল একজন প্যাসেঞ্জার উঠতে পারবে। তো এরকম নৌকায় যেতে হলে কি করতে হবে, উপায় নাই। প্রথমে রাধার সখীরা একে একে পার হয়ে গেল। এরপরে কার পালা, এরপরে রাধার পালা। তো রাধাকে নিয়ে কৃষ্ণ যাচ্ছে, কিন্তু মাঝ নদীতে গিয়ে কি করলো, মাঝ নদীতে গিয়ে নৌকা দিল ডুবিয়ে। নৌকা যখন ডুবিয়ে দিল তখন উপায় কি, রাধা তো সাঁতার জানে না, শেষ পর্যন্ত কৃষ্ণ ছাড়া উপায় নাই। তো এখানে কৃষ্ণ যা ঘটিয়ে দিল। কিন্তু কুলে গিয়ে কি বলবে, সখীদের কাছে কি বলবে? সখীদের কাছে যদি সত্য ঘটনাটা বলে, এই সত্য ঘটনা কি সেখানে চাপা থাকবে? চাপা থাকবে না, সেটা তার শাশুড়ির কাছে যাবে, তার হাজবেন্ডের কাছে যাবে। তখন ঘটনা কোন দিকে মন দিবে? শেষ পর্যন্ত সে পুরো ঘটনাকে চেপে নিল আর সখীদের কাছে বলল, আজকে যদি কৃষ্ণ না থাকতো তাহলে আমার জীবন বিপন্ন হয়ে যেত। তো এই গেল নৌকাখণ্ড। কিন্তু এই যে ঘটনা ঘটলো, এরপর থেকে রাধা আর ঘর থেকে বের হয় না, লজ্জায় অপমানে সে ঘরেই থাকে। এদিকে তার বিরহে কাতর হয়ে গেছে কৃষ্ণ। তো কৃষ্ণ যখন তার বিরহে কাতর, তার দেখা মিলছে না, কি করা যায়? রাধার বড়াইয়ের মারফতে তার শাশুড়ির কাছে এটা
মেসেজ পাঠালো যে কেন রাধা শুধু শুধু ঘরের মধ্যে বসে আছে, সে যদি হাটে যায় দই দুধ কিছু বিক্রি করে তাহলে তো সংসারে উপকারে আসে। তো শাশুড়ির কাছে এই কথা বললে কি হয়, আরো বেশি মানে সুযোগ পেয়ে গেল শাশুড়ি, কি আর করা, এরপর পরে আবার রাধাকে ঘর থেকে বের করে দিল। তো ততদিনে নদীর পানি শুকিয়ে গেছে, শরৎকাল উপনীত হয়েছে। রাধা তার সেই দই দুধের ভার নিয়ে যাচ্ছে, কৃষ্ণ উপস্থিত হলো মজদুরের বেশে, সে তার ভার বইয়ে দিবে। কিন্তু কৃষ্ণ তো খালি মুখে কোনো কিছু করবে না, এটা রাধা জানে। রাধা তখন বলছে ঠিক আছে, তুমি আগে কি করো, আমার ভারটা হাট পর্যন্ত নিয়ে চলো। তো পুরো ভারটা কি করলো, কৃষ্ণ কাঁধে করে নিয়ে গেল মথুরার হাটে। যখন এগুলো রাধা বিক্রি করলো, এরপর কৃষ্ণ বলছে আমার পাওনা মিটিয়ে দাও। তো কৃষ্ণ, রাধা বলছে এখন তো অনেক রোদ, বরং বৃন্দাবন পর্যন্ত চলো, তখন দেখা যাবে। তো যাওয়ার ফেরার সময় কি করলো, রাধা কৃষ্ণকে তার ছাতা ধরতে বলল, তার মাথায় ছাতা ধরতে বলল, অনেক রোদ। তো কৃষ্ণর প্রেস্টিজ তো পাংচার হওয়ার উপক্রম, কিন্তু তারপরেও যেহেতু মতলব আছে, মতলব চরিতার্থে সে কি করলো, রাধার শর্ত মেনে নিল। সেই পুরো রাস্তাটা ছাতা তার মাথায় ধরে ধরে নিয়ে যাচ্ছে, এটা হলো ছত্রখণ্ড। কিন্তু বৃন্দাবন পর্যন্ত যাওয়ার পর সে কি করলো, ইনিয়ে বিনে এই কথা সেই কথা বলে সেখান থেকে কেটে পড়লো। আর এতে কৃষ্ণ কি অনেকটা মানে ওই বোকা হয়ে গেল সে। এরপরে সে বড়াইয়ের কাছে গেল, বড়াইকে বলছে যে রাধা তো আমাকে, আমার প্রেম গ্রহণ করে না, সে আমাকে এভাবে কি করে, নাকে দড়ি দিয়ে ঘুরায়। কৃষ্ণ তো বড়াই তাকে পরামর্শ দিল, আসলে প্রেম পেতে হলে তো মন পেতে হবে, এন্ড মন পাওয়ার জন্য কি করবে, মন পাওয়ার জন্য তাকে কি করতে হবে, বলছে যে সেই ব্যবস্থা করো। তখন কৃষ্ণ কি করলো, বৃন্দাবনকে এমন ভাবে সজ্জিত করলো, আলোক সজ্জায় সজ্জিত করলো। প্রথমে এগুলো দেখে গেল তার সখীরা, এরপর রাধার পালা। আর রাধা এটা দেখে এতটা মুগ্ধ হলো যে আর কিছুই করতে হলো না কৃষ্ণকে। এই হলো বৃন্দাবন খণ্ড। এর পরের খণ্ডের নাম হলো কালীয় দমন। আমি উপরে লিখছি, হ্যাঁ। এর পরের খণ্ডের নাম হলো কালীয় দমন। এখানে এক বিশাল কালনাগ কি করেছে, বিশাল কালনাগ এসে উপস্থিত হয়েছে যমুনা নদীতে। রাধা এবং তার সখীরা সেই পানিতে নামতে পারে না, সেই পানি গোসল করতে পারে না, পানি খেতে পারে না। এখন কৃষ্ণ আসলো বাংলা সিনেমার নায়কের বেশে। দেখেন না, সিনেমায় নায়করা, ভিলেন যতই শক্তিশালী হোক আর যতজনই হোক, নায়কের ঢিসুমে সব উৎখাত। কৃষ্ণ তখন সেই যমুনা নদীতে ঝাঁপ দিয়ে সেই বিশাল কালনাগের সাথে যুদ্ধ করে তাকে ভারত মহাসাগরে পাঠিয়ে দিল। এখানে যমুনা খণ্ড আছে। এরপরে যে খণ্ড, সেটার নাম হলো হার খণ্ড। রাধা আর তার সখীরা যমুনা নদীতে গেছে গোসল করতে যখন গেছে, রাধা কি করেছে, তার গলার হারটা ঘাটে খুলে পানিতে নেমেছে, গোসল করতে নেমেছে। আর ওইদিকে কৃষ্ণ গাছের ঘাটে যে কদম গাছ ছিল সেই কদম গাছের উপরে উঠে বসেছিল। যখন তারা পানিতে নেমেছে গোসল করতে, আস্তে করে নেমে সেই হারটা নিয়ে আবার সেই গাছের উপরে গিয়ে বসেছে। তো রাধা যখন গোসল করে বের উঠে দেখে যে তার হার নাই। তো হার নাই, এই কাজটা কে করেছে বুঝতে আর বাকি রইল না। তখন কি হলো, তখন রাধা সোজা কৃষ্ণের বাড়িতে গেল। কৃষ্ণের বাড়িতে গিয়ে কি করলো, নালিশ করলো। কার কাছে, কৃষ্ণের বাড়িতে গিয়ে নালিশ করলো ওই তার মা, পালিতা মা যশোদার কাছে গিয়ে বলছে যে কৃষ্ণ আমার গলার হাত চুরি করে এনেছে, তাকে দিতে বলো। যশোদা তাকে ডেকে পাঠালো, কৃষ্ণকে ডেকে পাঠালো। কৃষ্ণ এসে বলছে সি কি বলে এগুলো,
রাধা আমার সম্পর্কে পাড়াতো মামি হয়, তার সাথে কি আমি এরকম করতে পারি? যাই হোক, এটা সেটা বলে কি করলো, সে কোনো মতে রক্ষা পেল। কিন্তু তার মধ্যে একটা ক্ষোভ চেপে গেল। সে সোজা বড়াইয়ের কাছে গেল, বড়াইকে গিয়ে বলছে যে আহ বড়াইকে গিয়ে বলছে যে তো আমাকে অপমান করেছে, আমি কি করতে পারি? বড়াই তখন তাকে প্রেম বান মারতে বলল। আর যখন প্রেম বান মারে তখন রাধা যায় মূর্ছা। কৃষ্ণ আবার তার চেতনা ফিরিয়ে আনে। কিন্তু এরপর থেকে রাধা শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে সব সময় শুধু কৃষ্ণ আর কৃষ্ণ। আর ওদিকে কৃষ্ণ যখন তখন যেখানে সেখানে কি করতে থাকে? বাঁশি বাজাতে থাকে। আর এই বাঁশির সুর শুনে ঘরে আর থাকে না মন রাধার, সে তখন ছুটে চলে যায়। এখন রাধা বিপদে পড়ে গেল, বড়াইয়ের কাছে আবার গেল। সে গিয়ে বলছে যে আমি তো ঘরে থাকতে পারি না, তার বাঁশির সুর আমাকে পাগল করে দেয়, আমি কি করব? সে তখন কি করলো? ওই বড়াই তখন রাধাকে পরামর্শ দিল, ঠিক আছে, কৃষ্ণ যখন সারা রাত বাঁশি বাজিয়ে বাজিয়ে ভোরবেলা ঘুমিয়ে যাবে, তুমি আস্তে করে কি করো, আস্তে করে তার বাঁশিটা নিয়ে চলে আসবে, তাহলেই তো সে আর বাঁশি বাজাতে পারবে না। তো রাধা তাই করলো। কিন্তু কিন্তু এরপরে কৃষ্ণ ঘুম থেকে উঠে দেখে বাঁশি নাই। সে সোজা চলে আসলো বড়াইয়ের কাছে, বললো যে রাধা আমার বাঁশি এনেছে, তাকে দিতে বলো। তো রাধা তখন বললে যে না, আমার কথা যদি না শোনো তাহলে তোমাকে বাঁশি দেওয়া হবে না। সব শর্ত মেনে নিল কৃষ্ণ, নিয়ে তার বাঁশি পেল ঠিকই। কিন্তু এরপর থেকে কৃষ্ণ আর রাধাকে পাত্তা দেয় না, রাধাকে সে এড়িয়ে চলে। আর এদিকে রাধা ও কৃষ্ণকে না দেখে সে বিরহে কাতর হয়ে যায়। সে রাধাকে বড়াইকে বলল যে তুমি আমাকে নিয়ে চলো, সে তো আমাকে দেখা দেয় না, তার বিরহে আমি পাগলিনী। বড়াই নিয়ে গেল রাধাকে, খুঁজতে বের হলো কৃষ্ণের কাছে। খুঁজতে গিয়ে দেখে যে এক গাছের নিচে বসে আছে। সেখানে গিয়ে সে কি করছে? সেখানে গিয়ে সে বাঁশি বাজাচ্ছে। তার কাছে গিয়ে তখন বড়াই বলল, তুমি কেন তাকে শুধু কষ্ট দিচ্ছ? সে তো তোমার বিরহে কাতর, তোমাকে না দেখে থাকতে পারে না, তুমি তাকে প্রেম থেকে কেন বঞ্চিত করছো? তো বড়াই কৃষ্ণ তখন বলছে যে না, তার সাথে কোনো সম্পর্ক নাই, সে শুধু আমাকে অপমান করেছে। সে আমাকে দিয়ে কি করেছে? ভার বইয়েছে আমার মাথা, তার মাথায় আমাকে দিয়ে ছাতা ধরিয়েছে, আমার মায়ের কাছে সে নালিশ করেছে, তার সাথে আর আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। এরকম যখন বলল কৃষ্ণ, তখন রাধা বলছে আমি তো তখন বালিকা ছিলাম, আমি বুঝতাম না, এখন আমি সব বুঝে আর তোমার কথার অবাধ্য হব না ইত্যাদি। যাই হোক, এরপরে তাদের মধ্যে কি হয়ে গেল? তাদের মধ্যে তখন মিউচুয়াল একটা হয়ে গেল। ওইখানে রাত্রি যাপন হলো, বলতে গেলে এটাই তাদের প্রকাশ্য বাসর হলো। কিন্তু ভোরবেলা উঠে দেখে রাধা দেখে কৃষ্ণ নাই। কৃষ্ণ নাই কোথায় গেছে? আসলে কৃষ্ণ তো এসেছিল এই মর্তে পাপী রাজা কংসকে বধ করার জন্য। সেই বধ করার জন্য চলে যায়। এরপরে এই কাব্যের আর দুটো পেজ পাওয়া যায়নি, তো যে কারণে এই কাব্যের ফিনিশিংটা কি ছিল সেটা আর আমরা জানতে পারিনি। যাই হোক, এই ছিল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মোট 13টি খণ্ড। এখানে আপনাদের প্রথম খণ্ডের নাম জন্মখণ্ড, আর শেষ খণ্ডের নাম বিরহ। প্রথম এবং শেষ খণ্ড খেয়াল রাখবেন, এবং মধ্যবর্তী যে কোনো খণ্ড সম্পর্কে পরীক্ষায় কি হতে পারে? প্রশ্ন হতে পারে, এগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখবেন। তো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কি হয়েছিল? চর্যাপদের মতো হারানো গিয়েছিল, এটা উদ্ধার করা হয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যে এই কাব্যটা উদ্ধার করা হয়েছে কবে? যিনি উদ্ধার করেছেন তিনি কে? উদ্ধার করা হয়েছে কোথা থেকে? চর্যাপদের ঠিক 2 বছর পরে এটা উদ্ধার করা হয়েছিল। যিনি উদ্ধার করেছেন তার নাম হলো বসন্ত রঞ্জন রায়। বসন্ত
রঞ্জন রায়, তাকে উপাধি দেওয়া হয়েছে বিদ্যুৎ বল্লভ। উচ্চারণটা কি হবে? বিদ্যুৎ বল্লভ। বসন্ত রঞ্জন রায় তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন এবং তিনি পুঁথিশালার অধ্যক্ষ ছিলেন। তিনি এই কাব্যটি উদ্ধার করেছেন 2 বছর পরে, বললাম চর্যাপদের 2 বছর পরে, তার মানে 1907-এ চর্যাপদ আর 1909 সালে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য তিনি উদ্ধার করেছেন। এবং এটা উদ্ধার করেছেন কোথা থেকে? এটা উদ্ধার করেছেন পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির গোয়াল ঘরের টিনের চালার নিচ থেকে তিনি এটা উদ্ধার করেছেন। ঠিক আছে, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির গোয়াল ঘর, এটা মাথায় রাখবেন। পিএসসি কিন্তু আবার এটা নিয়ে একটু মজাও করে। একবার একটা প্রশ্ন করেছে সম্ভবত এটিওর পরীক্ষায়, যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য উদ্ধার করা হয়েছে রান্নাঘর থেকে, শোয়ার ঘর থেকে, গোয়াল ঘর থেকে। সবাই জানে না এটা গোয়াল ঘর থেকেই পাওয়া গেছে। তো তিনি যখন উদ্ধার করলেন, এটার ভাষাটাও অতটা সহজবোধ্য ছিল না, চর্যাপদের চেয়ে একটু আপগ্রেড, কিন্তু এটার ভাষাও যেমন জটিল ছিল, মানে বাংলা কিন্তু জটিল বাংলা, এবং শব্দগুলোও আর বর্ণগুলোও বোঝার মতো সুযোগ ছিল না। এই কাব্যটা বসন্ত রঞ্জন রায় তিনি কি করলেন? 7 বছর গবেষণা করার পর অবশেষে 1916 সালে কলকাতা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে উদ্ধার করা হয়েছিল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, শ্রীকৃষ্ণ সন্দর্ভ। কিন্তু এই শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামে উদ্ধারকৃত কাব্যটিকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য নামে আধুনিক বাংলা লিপিতে সম্পাদন এবং প্রকাশ করেন। ঠিক আছে, ওকে। তাহলে এই গেল আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। তাহলে কি বললাম? 1916 সালে কলকাতা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বসন্ত রঞ্জন রায় শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামে উদ্ধারকৃত কাব্যটিকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য নামে আধুনিক বাংলা লিপিতে সম্পাদনা এবং প্রকাশ করেন। ওকে, এবার আসি বৈষ্ণব সাহিত্য। তো বৈষ্ণব সাহিত্য আলোচনার আগে আমরা একটু পেছনে ফিরে যাব। আমরা দেখেছিলাম যে এই বাংলায় বারবার পট পরিবর্তন হয়েছে, পাল থেকে সেন, সেন থেকে মুসলিম শাসন, আবার মুসলিম শাসকদের একজনকে বিতাড়িত করে আর একজন। তো যখন সেন শাসন ছিল, ব্রাহ্মণ্যবাদী হিন্দু শাসন, তখন হিন্দু ধর্মের 4টা শ্রেণী বৈষম্য প্রকট আকার ধারণ করেছিল: ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয় এবং শূদ্র। এই 4টা শ্রেণীর মধ্যে ব্রাহ্মণরা ছিল সমাজের অভিজাত, আর বাকিরা ছিল নিম্নবর্ণের হিন্দু। এই ব্রাহ্মণদের সাথে নিম্নবর্ণের হিন্দুদের ছিল আকাশ পাতাল তফাৎ। নিম্নবর্ণের হিন্দুরা কখনো ব্রাহ্মণদের বাড়ির পাশ দিয়েও হাঁটতে পারবে না, দূর দিয়ে হেঁটে যেতে হবে, তাও কি ওই খড়মটা খুলে বগলে নিয়ে মাথার ছাতা নামিয়ে মাথা নিচু করে নম নম করতে করতে যেতে হয়েছে। যদি কখনো নিম্নবর্ণের হিন্দুরা ব্রাহ্মণদের বাড়ির পাশ দিয়ে হেঁটেছে তো পা কেটে ফেলে দিয়েছে। বুঝতেই পারছেন যে শ্রেণী বৈষম্য কতটা প্রকট আকার ধারণ করেছিল।
এরপরে যখন মুসলিম শাসনের সূচনা হলো, মুসলিম শাসনের সূচনা লগ্নে নিম্নবর্ণের হিন্দুরা দেখলো যে এখানে কোনো শ্রেণী বৈষম্য নাই, রাজা প্রজা ধনী গরিব সবাই একসাথে এক কাতারে নামাজ পড়ছে। এই বিষয়গুলো তাদেরকে খুব ইনফ্লুয়েন্স করলো এবং তারা দলে দলে মুসলমান হওয়া শুরু করলো। এই অবস্থায় শ্রী চৈতন্য নামক একজন ব্যক্তিত্ব, তিনি দেখলেন এভাবে যদি নিম্নবর্ণের হিন্দুরা ধর্মান্তরিত হতে থাকে তাহলে হিন্দু ধর্ম একসময় কি হয়ে যাবে? হিন্দু ধর্ম একসময় বিলুপ্ত হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। এই ভাঙ্গন ঠেকানোর জন্য তিনি নতুন আর একটা ধর্মের ডাক দিলেন, যার নাম বৈষ্ণব ধর্ম। আসলে বৈষ্ণব ধর্ম নতুন কোনো ধর্ম না, এটা হিন্দু ধর্মেরই নবতর সংস্করণ। হিন্দু ধর্মে ভগবানকে শ্রীকৃষ্ণ, বৈষ্ণব ধর্মেও ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে তিনি নতুন ধর্মের কথা বললেন কেন? তিনি দেখলেন যে কেন নিম্নবর্ণের হিন্দুরা ধর্মান্তরিত হচ্ছে, সেই কারণটাই খুঁজে বের করলেন আর সেটাকেই তিনি অ্যাপ্লাই করলেন তার এই নতুন ধর্মে। আর এবং যারা ধর্মান্তরিত হয়েছিল তখন তাদের কাছে শ্রী চৈতন্য কি কোনো সাধারণ মানুষ থাকবেন? অসাধারণ। আর অসাধারণ মানেই দেবতা। তিনি তাদের কাছে হয়ে গেলেন দেবতা তুল্য, নাম হয়ে গেল শ্রী চৈতন্য দেব। তো এই যে বৈষ্ণব ধর্ম, এই বৈষ্ণব ধর্ম থেকেই সৃষ্টি হলো বৈষ্ণব সাহিত্য। তো বৈষ্ণব সাহিত্যের মধ্যে আমরা কতগুলো বিষয় পাব। একটা হলো পদ বা পদাবলী, পদ বা পদাবলী কীর্তন। আর একটা হলো জীবনী কাব্য, আর একটা হলো বৈষ্ণব শাস্ত্র। যদিও শাস্ত্রীয় বিষয় যেটা, এটা আপনাদের দরকার নাই, ওই যে আছে না পণ্ডিত যে পেছনে যে টিকি থাকে ব্রাহ্মণ পণ্ডিত, এটা তাদের ব্যাপার স্যাপার। তবে আপনাদের এই দুটো লাগবে, এই দুটো সম্পর্কে ধারণা থাকতে হবে। তো প্রথমে আমরা আসি পদ বা পদাবলী কাকে বলে। লেখেন বৈষ্ণবীয় ধর্মে, লেখেন বৈষ্ণবীয় ধর্মের পদ বা পদাবলী কাকে বলে। হ্যাঁ, বৈষ্ণবীয় ধর্মের গূঢ় বিষয়ের, বৈষ্ণবীয় ধর্মের গূঢ় বিষয়ের বিশেষ সৃষ্টি, বিশেষ সৃষ্টি হলো পদ বা পদাবলী কীর্তন। কি লিখবেন? বৈষ্ণবীয় ধর্মের গূঢ় বিষয়ের বিশেষ সৃষ্টি হলো পদ বা পদাবলী কীর্তন। হয়েছে? বৈষ্ণবীয় ধর্মের গূঢ় বিষয়ের বিশেষ সৃষ্টি হলো পদ বা পদাবলী কীর্তন। তো পদাবলী যারা রচনা করেছেন, পদাবলীর যারা কবি, এই পদাবলী রচনা করেছেন এমন কবির সংখ্যা কতজন? এমন কবির সংখ্যা 164 যোগ 1। এক আবার আলাদা কেন? একজন কবি হলেন আধুনিক যুগের আর 164 জন হলেন মধ্যযুগের। আধুনিক যুগের যে একজন কবি, কে তিনি বলেন তো? তিনি কে? তিনি হলেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ। এবং তিনি তার পদাবলী যে রচনা করেছেন সেটার নাম ছিল কি? ভানু সিংহ ঠাকুরের পদাবলী। ঠিক আছে? তো এই 165 জন কবির মধ্যে আমরা বিখ্যাত কয়েকজন কবি সম্পর্কে জানব। একজন হলেন জয়দেব, তারপরে বিদ্যাপতি, তারপরে চণ্ডীদাস, তারপরে জ্ঞানদাস, এরপর হলেন গোবিন্দ দাস। এই পাঁচজনই হলেন মূলত বৈষ্ণব সাহিত্যের, বৈষ্ণব পদাবলীর পঞ্চকবি, বিখ্যাত পঞ্চকবি।
তো প্রথমে আসেন জয়দেব। ওকে, জয়দেব তিনি রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন এবং তিনি দ্বাদশ শতকের কবি ছিলেন। কোন শতকের? দ্বাদশ শতকের কবি ছিলেন এবং তিনি হলেন প্রথম পদাবলীর প্রথম বাঙালি কবি। তাহলে তিনি দ্বাদশ শতকের কবি ছিলেন, তিনি ছিলেন রাজা লক্ষণ সেনের সভাকবি। ঠিক আছে, এবং পদাবলীর প্রথম বাঙালি কবি। তবে সংস্কৃত ভাষায় তার যে বিখ্যাত কাব্য সেটার নাম হলো গীত গোবিন্দম। গীত গোবিন্দম এটা হলো সংস্কৃত ভাষায় রচিত তার বিখ্যাত কাব্য। আসেন বিদ্যাপতি। লেখেন বিদ্যাপতি। বিদ্যাপতি হলেন মিথিলার কবি। কোথাকার? মিথিলার কবি। এই জন্য তাকে বলাই হয়ে থাকে তিনি হলেন মিথিলার কবি। কি বলা হয় তাকে? তাকে বলা হয় মিথিলার কবি, তাকে বলা হয় মৈথিলি কোকিল। মৈথিলি কোকিল, তাকে বলা হয় অভিনব জয়দেব। ওই যে জয়দেব, এই জয়দেবের প্রভাবটা ছিল তার উপরে, এজন্য তাকে বলা হয়ে থাকে অভিনব জয়দেব। তাকে বলা হয় কবি কণ্ঠহার, তাকে বলা হয় কবি নবশেখর। এগুলো তার উপাধি। ঠিক আছে, তো বিদ্যাপতি তিনি ওই রাজা শিব সিংহের সভাকবি ছিলেন, আর রাজা শিব সিংহ তাকে উপাধি দিয়েছিলেন কবি কণ্ঠহার। মিথিলার রাজা শিব সিংহ, মিথিলার রাজা শিব সিংহের সভাকবি ছিলেন। ঠিক আছে, মিথিলার রাজা শিব সিংহের সভাকবি ছিলেন, আর রাজা শিব সিংহ তাকে উপাধি দিয়েছেন কবি কণ্ঠহার। তো বিদ্যাপতি সম্পর্কে যে কথাটা বিখ্যাত একটা কথা প্রচলিত আছে সেটা হলো, বাংলায় একটি চরণ না লিখেও যিনি বাংলা ভাষার কবি হিসেবে পরিচিত তিনি হলেন বিদ্যাপতি। কি হলো কথাটা? বাংলায় একটি চরণ না লিখেও, বাংলায় একটি চরণ না লিখেও যিনি বাংলা ভাষার কবি হিসেবে পরিচিত তিনি হলেন বিদ্যাপতি। কথাটা একটু লিখেন, বাংলায় একটি চরণ না লিখেও যিনি বাংলা ভাষার কবি হিসেবে পরিচিত তিনি হলেন বিদ্যাপতি। লিখেছেন? তো বাংলায় একটা চরণ লিখলেন না কিন্তু বাংলা ভাষার কবি হয়ে গেলেন, লিখলেন তাহলে কোন ভাষায়? কোন ভাষায়? কোন ভাষায় লিখেছিলেন তিনি? তিনি লিখেছেন মূলত ব্রজবুলি ভাষা। ব্রজবুলি এটা কোন দেশের ভাষা? এটা কোনো দেশেরও ভাষা না, আর এটা কোনো মানুষের মুখেরও ভাষা না। তিনি যখন পদাবলী রচনা করেন, পদাবলী রচনার প্রাক্কালে বাংলা এবং মৈথিলি ভাষার মিশ্রণে, বাংলা এবং মৈথিলি এই দুটো ভাষার মিশ্রণে এক ককটেল ভাষা তৈরি করলেন যার নাম ব্রজবুলি ভাষা। তাহলে ব্রজবুলি ভাষা কি? ব্রজবুলি ভাষা হলো বাংলা ও মৈথিলি ভাষার মিশ্রণ। লিখে রাখেন, ব্রজবুলি ভাষা হলো বাংলা ও মৈথিলি ভাষার মিশ্রণ। লিখেছেন? বাংলা ও মৈথিলি ভাষার মিশ্রণ।
আর একটা কথা লিখেন, এটি এক ধরনের কৃত্রিম, এটি এক ধরনের কৃত্রিম কবি ভাষা, কবি ভাষা বা সাহিত্যিক ভাষা। এটি এক ধরনের কৃত্রিম কবি ভাষা বা সাহিত্যিক ভাষা। তো তিনি যখন পদাবলী রচনা করছিলেন, পদাবলী রচনার প্রাককালে এই ভাষার প্রবর্তন করেন। তাহলে বিদ্যাপতি তিনি হলেন এই ব্রজবুলি ভাষার প্রবর্তক, তাই না? তিনি এই ভাষার প্রবর্তক বা স্রষ্টা, এবং এবং তিনি এই ভাষার কি প্রথম বাদী কবি। এবং প্রশ্ন যদি আসে যে ব্রজবুলি ভাষায় পদাবলীর প্রথম কবি কে, তিনি হলেন ব্রজবুলি ভাষায় পদাবলীর আদি বলতে পারেন, প্রথম বলতে পারেন, বা শ্রেষ্ঠ কবি বলতে পারেন। ঠিক আছে, তিনি হলেন ব্রজবুলি ভাষায় পদাবলীর আদি, প্রথম বা শ্রেষ্ঠ কবি। কি বলছেন বিদ্যাপতি? এ সখী হামারি দুঃখক নাহি ওর, এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর। কি বলছেন? সখী হামারি মানে আমারই, দুঃখক মানে দুঃখ, সখী আমার এই দুঃখের নাই কি ওর মানে শেষ বা সীমা। সখী আমার এই দুঃখের কোনো শেষ নাই। কি তার দুঃখ? এ ভরা বাদর মানে ভাদর মানে কিন্তু আবার বান্দর না, হ্যাঁ, ভরা বর্ষা মাহ ভাদর, ভাদ্র মাস, শূন্য মন্দির মোর। ভরা বর্ষা ভাদ্র মাস, অথচ আমার ঘরে কেউ নাই, সখী আমার এই কষ্টের কোনো শেষ নাই। কি তার দুঃখ? কি তার দুঃখ? ভরা বর্ষা ভাদ্র মাস, অথচ আমার ঘরে কেউ নাই, সখী আমার এই কষ্টের কোনো শেষ নাই। তাহলে কার ঘর খালি থাকে, কার ঘর একা থাকে? তার মানে বিদ্যাপতি কি ব্যাচেলার ছিলেন নাকি? হ্যাঁ, এরকম একই আওয়াজ পাওয়া যায় আরেকজন কবি। কি বলছেন? এমন দিনে তারে বলা যায়, এমন ঘন ঘোর বরসায়। বাহিরে ঝমঝম বৃষ্টি হচ্ছে, আর জানালার পাশে বসে আছে, একা একা ভালো লাগে না। সমাধান কি বলেন? সমাধান তো একটাই, কি? বাবা মাকে বলতে হবে, তাই না? যদিও এটাকে অনেকে লেন্দি প্রসেস মনে করে, এখন তো সবাই ডাইরেক্ট অ্যাকশনে বিশ্বাসী। কবে বাবা মাকে বলবে, বাবা মা আবার আরেকজনকে বলবে, সে আবার দুই পক্ষের মধ্যে দৌড়াদৌড়ি করবে, তার সে ডাইরেক্ট অ্যাকশন। তো দুইজনের মধ্যে একই সুর পাওয়া যায়, কে আগে বলেছেন? অবশ্যই বিদ্যাপতি। তার মানে বোঝা যাচ্ছে যে কবিগুরু এখান থেকে কিছু প্লাস মাইনাস করেছেন। তবে বিদ্যাপতির পদাবলীকে তিনি প্রশংসাও করেছেন। বিদ্যাপতির পদাবলীকে কবিগুরু নাম দিয়েছেন রাজকণ্ঠের মণিমালা। রাজকণ্ঠের মণিমালা। বিদ্যাপতির পদাবলীকে কবিগুরু নাম দিয়েছেন রাজকণ্ঠের মণিমালা। ঠিক আছে, তো এই গেল বিদ্যাপতি। এবার আসেন চণ্ডীদাস। আমরা বলেছিলাম যে ব্রজবুলি ভাষায় পদাবলীর আদি, প্রথম বা শ্রেষ্ঠ কবি ছিলেন বিদ্যাপতি। আর বাংলায় পদাবলীর আদি, প্রথম বা শ্রেষ্ঠ কবি চণ্ডীদাস। লেখেন, বাংলায় পদাবলীর আদি, প্রথম বা শ্রেষ্ঠ কবি চণ্ডীদাস।
ঠিক আছে। বাংলায় পদাবলীর আদি প্রথম বা শ্রেষ্ঠ কবি চণ্ডীদাস। তো চণ্ডীদাসের একটা বিখ্যাত চরণ, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। চণ্ডীদাস মানুষ সম্পর্কে এমন বক্তব্য সেই সময় প্রদান করেছেন, মধ্যযুগে যখন ধর্ম, দেবদেবী এই সমস্ত বিষয়ের আলোচনায় ছিল চাউর, আর এগুলোকে পাশ কাটিয়ে মানুষ সম্পর্কে তিনি প্রথমে এমন কথা বলেছেন। এই জন্য চণ্ডীদাসকে বলা হয়ে থাকে বাংলা সাহিত্যের প্রথম মানবতাবাদী কবি। বাংলা সাহিত্যের প্রথম মানবতাবাদী কবি চণ্ডীদাস হয়েছে। বাংলা সাহিত্যের প্রথম মানবতাবাদী কবি চণ্ডীদাস। সই কেমনে ধরিব হিয়া, আমার বধুয়া আন বাড়ি যায় আমার আঙিনা দিয়া, তার বিখ্যাত চরণ। হ্যাঁ, সই কেমনে ধরিব হিয়া, আমার বধুয়া আন বাড়ি যায়, আমার বধুয়া আন বাড়ি যায়, কি আমার আঙিনা দিয়া। ঠিক আছে। তার আরেকটা বিখ্যাত চরণ একটু লিখে রাখবেন। দুহু করে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া, আদ তিল না দেখিলে যাই যে মরিয়া। বুকের মধ্যে ধুক ধুক করে কেঁদে ওঠে বুক, কিসের কথা ভেবে? বিচ্ছেদের কথা ভেবে। বিচ্ছেদের প্রসঙ্গ কখন আসে? একসাথে থাকলে নাকি আলাদা থাকলে? অবশ্যই একসাথে থাকলে, কারণ ব্যাচেলারের তো আর বিচ্ছেদ বেদনা নাই, তাই না? তো কি বলছেন, ওই যে বিদ্যাপতি যেটা বলছিলেন, হ্যাঁ, মানে তিনি তো চোখেই দেখেন নাই, আর চণ্ডীদাস কি বলছেন, হ্যাঁ, তার বিচ্ছেদ বেদনা দূর হয়েছে, একাকিত্ব নিঃসঙ্গতা দূর হয়েছে, কিন্তু ভয়ে আছে, আতঙ্কে আছে। কেন? ওই যে বললো না, আমার বধূ আন বাড়ি যায় আমার আঙিনা দিয়া, যেভাবে অন্যের বাড়ি যাতায়াত শুরু করেছে, কোন সময় আবার একবারে চলে যায়। এই জন্য কি বলছেন, আদ তিল না দেখিলে যায় যে মরিয়া, একটু না দেখলে যেন কি হয়ে যায়, মরে যায়। ওদিকে জ্ঞানদাস আবার কি বলছেন, জ্ঞানদাস কি বলছেন, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল, অনলে পুড়িয়া গেল। এ আবার কেমন ডায়লগ জ্ঞানদাসের? হ্যাঁ, মানুষ ঘর বাঁধে, ঘর গড়ে তোলে, কিন্তু এই বাঁধা ঘর, গড়া ঘর যে ভেঙে যায়, পুড়ে যায়, এজন্য কারা দায়ী? ছেলেরা নাকি মেয়েরা? কারা দায়ী? কি বলছেন জ্ঞানদাস এখানে, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল। অনল মানে কি? আগুন। তো আগুন নিয়ে, হাঁড়ি পাতিল নিয়ে কারা কাজ করে? কি বলেন? তো তিনজনের কাছে তিন ধরনের অনুভূতি। একজন তো চোখেই দেখে নাই, আর একজন দেখেছে, পেয়েছে, কিন্তু ভয়ে আছে, আতঙ্কে আছে, আর একজন আর সব শেষ। দিল্লিকার লাড্ডুর নাম শুনেছেন? जो खाएगा ও পস্তায়েগা, जो भी नहीं खाएगा ও भी পস্তায়েগা। তো এটা কি সেই রকমের নাকি? হ্যাঁ, একজন খায় নাই, চোখে দেখে নাই, আর একজন খেয়েছে, পেয়েছে, কিন্তু ভয়ে আছে, আর একজন আর সব শেষ। এখানে জ্ঞানদাসের আরেকটা চরণ লিখে রাখেন,
রূপ লাগি আখি ঝুরে, রূপ লাগি আখি ঝুরে, গুণে মনোভর, প্রতি অঙ্গ লাগি কান্দে, প্রতি অঙ্গ মোর। রূপ লাগি আখি ঝুরে, গুণে মনোভর, প্রতি অঙ্গ লাগি কান্দে, প্রতি অঙ্গ মোর। হয়েছে? তো এখানে দেখেন বিদ্যাপতি এবং চণ্ডীদাস এই দুইজন ছিলেন 14 শতকের কবি। কোন শতকের? 14 শতকের। এবং তারা দুজনেই শ্রী চৈতন্যের পূর্ববর্তী কবি ছিলেন। শ্রী চৈতন্যের পূর্ববর্তী কবি। এবং শ্রী চৈতন্যের ওপরে চণ্ডীদাসের বেশ ব্যাপক প্রভাব ছিল। আর এদিকে জ্ঞানদাস আর গোবিন্দ দাস তারা ছিলেন 16 শতকের কবি। তারা দুজন 16 শতকের কবি ছিলেন। তো এখানে আমরা যেটা পাই যে চণ্ডীদাসের ভাবশিষ্য কবি ছিলেন জ্ঞানদাস, আর বিদ্যাপতির ভাবশিষ্য কবি ছিলেন গোবিন্দ দাস। চণ্ডীদাসের দ্বারা প্রভাবিত হয়ে জ্ঞানদাস কি করেছেন? বাংলায় পদাবলী রচনা করেছেন। আর গোবিন্দ দাস বিদ্যাপতির দ্বারা প্রভাবিত হয়ে তিনি ব্রজবুলি ভাষায় পদাবলী রচনা করেন। ওকে, আচ্ছা, তাহলে কি হলো? তাহলে আমাদের পদাবলী সম্পর্কে আমরা আলোচনা করলাম। এবার আসি জীবনী কাব্য। আচ্ছা, জীবনী কাব্য বলতে কার জীবনী বুঝবো? এখানে জীবনী কাব্য বলতে মূলত শ্রী চৈতন্য দেবের জীবনী বুঝবো। শ্রী চৈতন্য দেব, শ্রী চৈতন্য দেব এটা তার আসল নাম না। তার আসল নাম ছিল বিশ্বম্ভর মিশ্র। বিশ্বম্ভর মিশ্র এটা তার আসল নাম। তো শ্রী চৈতন্য তার আতুর ঘর ছিল একটা বিশাল নিম গাছের নিচে। এই জন্য তার ডাক নাম ছিল, তার পিতৃ প্রদত্ত নাম ছিল নিমাই। কি নাম ছিল? নিমাই। ক্লাসে স্টুডেন্টকে টিচার বলছে, এই যা তো কেউ আমাকে একটা নিমের ডাল এনে দে। তো স্টুডেন্ট বলছে, স্যার আমি নিমের ডাল আনলে আমাকে কি দিবেন? তো বলছে, তোকে নিমাই বলে ডাকবো। কি বলছে? তুই যদি নিমের ডাল আমাকে এনে দিস, তোকে আমি নিমাই বলে ডাকবো। তো আর এক স্টুডেন্ট বলছে যে, স্যার আমি যদি জামের ডাল এনে দিই, জাম গাছের ডাল এনে দিই, তাহলে আমাকে কি বলে ডাকবেন? কি বলে? স্টুডেন্টের অবস্থা দেখেন। তো নিম গাছের নিচে তার আতুর ঘর ছিল, এই জন্য তাকে নিমাই বলা হয়। তার ডাক নাম, আরেকটা নাম হলো তার গৌরবর্ণ, এই জন্য তাকে বলা হতো গৌরাঙ্গ।
গৌরাঙ্গ, আবার বলা হতো গোরা বা গোরা চাঁদ বলা হতো। হ্যাঁ, এগুলো ছিল তার ডাক নাম। তো শ্রী চৈতন্যের বাড়ি কোথায় ছিল? তার বাবা ছিল জগন্নাথ মিশ্র, হ্যাঁ, তো আর মা ছিল শচী দেবী। তারা শ্রী চৈতন্যদেবের পূর্বপুরুষরা কিন্তু ঢাকা দক্ষিণ শ্রীহট্ট, যেটা বর্তমান সিলেট, সিলেটে ছিল তাদের আদি বাসস্থান, ঢাকা দক্ষিণ সিলেট। কিন্তু তার বাবা সংস্কৃত চর্চা করার জন্য চলে যান নদিয়া, নদিয়া জেলা, তখন ছিল দক্ষিণবঙ্গ নদিয়া, ওই নদিয়া জেলার নবদ্বীপে, আর সেখানেই জন্ম হয়েছে শ্রী চৈতন্যের। তো এখানে দুটোই লিখে রাখবেন, একটা হলো পিতৃস্থান, পিতৃস্থান হলো ঢাকা দক্ষিণ, ঢাকা দক্ষিণ শ্রীহট্ট বা সিলেটই লেখেন, সিলেট। আর তার জন্মস্থান কোথায়? নদিয়া জেলার নবদ্বীপ, নদিয়া জেলার নবদ্বীপে। ঠিক আছে, নদিয়া জেলার নবদ্বীপে, সেখানেই তার জন্মস্থান। তো শ্রী চৈতন্য বাংলা সাহিত্যে একটা অক্ষরও লেখেন নাই, কিন্তু তাকে নিয়ে তারপরেও তাকে নিয়ে বাংলা সাহিত্যে যুগের সৃষ্টি হয়েছে। একটা কথা লিখে রাখেন, বাংলায় একটি চরণ না লিখেও, বাংলায় একটি চরণ না লিখেও যাকে নিয়ে বাংলা সাহিত্যে যুগের সৃষ্টি হয়েছে তিনি হলেন শ্রী চৈতন্য দেব। কথাটা একটু লেখেন, বাংলায় একটি চরণ না লিখেও, বাংলায় একটি চরণ না লিখেও যাকে নিয়ে বাংলা সাহিত্যের যুগের সৃষ্টি হয়েছে তিনি হলেন শ্রী চৈতন্য দেব। শ্রী চৈতন্যের জন্ম হয়েছিল 1486 আর মৃত্যু হয়েছে 1533। এটা ছিল শ্রী চৈতন্যের জন্ম মৃত্যু সাল। কিন্তু শ্রী চৈতন্য দেবকে নিয়ে যে বাংলা সাহিত্যের যুগ সৃষ্টি হয়েছে সে সম্পর্কে যেটা বলা হয়ে থাকে যে একটা হলো 1501 থেকে 1600, এটা একটা যুগ, আর 1350 থেকে 1500 এটা একটা যুগ, আর 1601 থেকে 1800 এটা আর একটা যুগ। এইটাকে বলা হয় চৈতন্য পূর্ববর্তী যুগ, চৈতন্য পূর্ববর্তী যুগ, এটাকে বলা হয় চৈতন্য যুগ, আর এটা হলো চৈতন্য পরবর্তী যুগ। এই তিনটা যুগের সৃষ্টি হয়েছে শ্রী চৈতন্য দেবকে নিয়ে। ঠিক আছে, এখন আসেন, এই যে আমরা বলছি জীবনী কাব্য, যদি প্রশ্ন আসে জীবনী কাব্য কি, জীবনী কাব্য বলতেই আমরা এখানে শ্রী চৈতন্য দেবের জীবনী কাব্যকে বুঝবো। শ্রী চৈতন্যের জীবনী, ঠিক আছে। তো শ্রী চৈতন্য বাংলা সাহিত্যে একটা অক্ষরও লেখেন নাই, কিন্তু তার ভক্ত যারা, তার অনুসারীরা, তারা শ্রী চৈতন্যকে নিয়ে অনেক লেখালেখি করেছেন, এবং এই লেখালেখিগুলো ছিল মূলত তার জীবন ভিত্তিক, তার কর্মকাণ্ড ভিত্তিক। এই তার ভক্তরা শ্রী চৈতন্যকে নিয়ে প্রত্যেক দিন লিখতেন। আর প্রত্যেক দিন মানুষ কি লেখে? প্রত্যেক দিন মানুষ লেখে ডায়েরি বা করচা, এটাকে তারা বলতেন, নাম দিয়েছিলেন করচা। অর্থাৎ শ্রী চৈতন্য দেবের যে জীবনী, এটাকে তারা নাম দিয়েছিলেন করচা। তাহলে এখানে দুটো প্রশ্ন হতে পারে, একটা হলো করচা শব্দের অর্থ কি, করচা শব্দের অর্থ কি, আর একটা প্রশ্ন হতে পারে করচা কি।
একটা হলো কর্চা শব্দের অর্থ কি? তাহলে কর্চা শব্দের অর্থ হলো দিনলিপি, দিনলিপি বা রোজ নামচা, রোজ নামচা বা এটাকে বলা হবে ডায়েরি। ঠিক আছে, এটা হলো কর্চা শব্দের অর্থ। আর যদি প্রশ্ন আসে কর্চা কি, তাহলে কর্চা বলতে আমরা বুঝবো শ্রী চৈতন্যদেবের জীবনী কাব্য। কর্চা বলতে কি বুঝবো? শ্রী চৈতন্যদেবের জীবনী কাব্যকে কর্চা বলা হয়। ঠিক আছে, তো শ্রী চৈতন্যদেবকে নিয়ে জীবনী কাব্য রচিত হয়েছে, তবে প্রথম জীবনী কাব্য রচিত হয়েছে সংস্কৃত ভাষায়। সংস্কৃত ভাষায় যারা জীবনী কাব্য রচনা করেছেন তাদের মধ্যে, মানে কর্চা যারা রচনা করেছেন তার মধ্যে একজন ছিলেন মুরারি গুপ্ত, তারপরে দামোদর, তারপরে ছিলেন গোবিন্দ দাস। তারা এই নিজেদের নামের সাথে কর্চা শব্দটা জড়িয়ে দিতেন, অর্থাৎ মুরারি গুপ্তের কর্চা, দামোদরের কর্চা, গোবিন্দ দাসের কর্চা, এগুলো ছিল সংস্কৃত ভাষায়। আর তাহলে সংস্কৃত ভাষায় জীবনী কাব্য যেগুলো, একটা হলো মুরারি গুপ্ত, মুরারি গুপ্তের কর্চা। আর একটা হলো গোবিন্দ দাসের কর্চা, গোবিন্দ দাসের কর্চা। আর একটা হলো দামোদর, কর্চা। এগুলো সংস্কৃত ভাষায়। হ্যাঁ, আর বাংলায় যারা কর্চা রচনা করেছেন, অনেকেই করেছেন, আপনাদের সবটা দরকার নেই, কয়েকটা নাম মনে রাখলেই চলবে। একটা নাম লিখবেন শ্রী চৈতন্য ভগবত, এটা চৈতন্যদেবকে নিয়ে লেখা বাংলায় প্রথম জীবনী কাব্য। আর একটা লেখেন শ্রী চৈতন্য মঙ্গল, আর একটা নাম লেখেন শ্রী চৈতন্য চরিতামৃত, চরিতামৃত, এটা চৈতন্য দেবকে নিয়ে লেখা শ্রেষ্ঠ জীবনী কাব্য। আর এগুলো যারা লিখেছেন, যেসব কবিরা এই কর্চাগুলো লিখেছেন, শ্রী চৈতন্য ভগবত এটা লিখেছেন বৃন্দাবন দাস, বৃন্দাবন দাস। শ্রী চৈতন্য মঙ্গল এটা লিখেছেন লোচন দাস। আর শ্রী চৈতন্য চরিতামৃত এটা লিখেছেন কৃষ্ণ দাস কবিরাজ, কৃষ্ণ দাস কবিরাজ। কানিস ফাতেমা, স্যার আমিও রচনা করেছি। কি আপনি কি কর্চা রচনা করেছেন নাকি? ভালো ভালো, ভালো কথা, জাতির উদ্দেশ্যে এটা প্রকাশ করে ফেলেন। এই ফ্রি ক্লাস প্রতিদিন হয় না? না না, এই ফ্রি ক্লাস প্রতিদিন হয় না, কোর্স অনুযায়ী ক্লাস আপডেট গ্রুপে হয়। হ্যাঁ, আজকে হলো আমাদের 43তম বিসিএস এর, আজকে কোন ব্যাচ ছিল? আজকে মনে হয় প্রথম বা দ্বিতীয় ব্যাচের দ্বিতীয় লেকচার। এর আগে 43তম ব্যাচের, সেটারও প্রথম ব্যাচের মানে দ্বিতীয় লেকচার। এটা রুটিন অনুযায়ী ক্লাস হয়, একটা লেকচার নয়। যাই হোক, তো এই হলো আমাদের আজকের মধ্যযুগের প্রথম লেকচার সম্পর্কে আজকে আলোচনা করলাম। এর পরের ক্লাসে আমরা মঙ্গল কাব্য, তারপরে অনুবাদ কাব্য, রোমান্টিক প্রণয়োপাখ্যান, আরাকান রাজসভার বাংলা সাহিত্য, এই সম্পর্কে আলোচনা করব। তাহলে আজকের আলোচনা থেকে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। 2 মিনিট টাইম, 2 মিনিটের মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে বলেন।
তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। আপনাদের প্রশ্ন, চণ্ডীদাস সমস্যাটা আর একবার বোঝান। চণ্ডীদাস সমস্যা হলো বাংলা সাহিত্যে চণ্ডীদাস রয়েছেন 4 জন। একটা বড়ু চণ্ডীদাস, চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস, দীন চণ্ডীদাস। এখন এই যে 4টা নাম, নাম 4টা হলে তো মানুষও 4 জন হবেন, কবিও 4 জন হবেন। কিন্তু এটা বাংলা সাহিত্যে এমন একটা সমস্যা, কেউ বলেছেন যে না, আসলে ব্যক্তি 4 জন না, কবি 4 জন না, একজন কবির 4টা নাম। আবার কেউ বলছেন যে না, নাম যখন 4টা আছে তখন কবিও 4 জন। এই সমাধান আজ পর্যন্ত হয় না। এটাই বাংলা সাহিত্যে একটা পার্মানেন্ট সমস্যা। এটাই চণ্ডীদাস সমস্যা নামে পরিচিত। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট দিনে আপনাদের সাথে আবারও কথা হবে। সেই পর্যন্ত শুভ কামনা থাকলো।